কি রে, শুনতে পাচ্ছিস? অরণ্যের কি খবর বলি না তো? আর জিসানের কি খবর? কয়েক মুহূর্ত চোখ বুজে নিজেকে খানিক শান্ত করলো ঈশো। যেই অরণ্য সেই এরিস, দুজনেই ওই নিষিদ্ধ দুনিয়ার নরপিশাচ। তপ্ত শ্বাস ছেড়ে মনকে বোঝানোর বৃথা চেষ্টা চালালো কিয়ৎক্ষণ। পর মুহূর্তে নিঝুমের ডাকে সম্বিত ফিরে পেল ঈশানী। বলল, জিসানের কথা বলছিস? হুম। ছোট্ট করে সায় জানাল নিঝুম। সত্যি বলতে জিসানের ব্যাপারটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন নিঝুম। বেশ কিছুদিন আগে কল দিয়েছিলাম ওকে। কল তো তুলছিল ঠিকই, কিন্তু ওর কথাবার্তা ভীষণ অদ্ভুত লেগেছিল আমার কাছে। মানে? কৌতূহলী নিঝুম আপন মনে কয়েক সেকেন্ড ভেবে চিনতে ফের বলতে আরম্ভ করে ঈশানী। সত্যি বলছি, জিসানকে আমি এত ঠান্ডা আচরণ করতে কখনো দেখিনি। কোথাও একটা মনে হচ্ছিল এটা আসলে জিসান নয়, অন্য কেউ। কিন্তু কণ্ঠস্বরের তো কোনো তফাৎ ছিল না। তার চেয়েও বড় কথা, আমাদের সঙ্গে ঘটে যাওয়া এত বড় ঘটনার পরেও ওর এমন স্বাভাবিক আচরণ সত্যি অদ্ভুত। কি ঘটনার কথা বলছিস বলতো? একটু ক্লিয়ার কর, বুঝতে পারছি না। তৎক্ষণাৎ জোরপূর্বক কেসে উঠে ঈশানী কিঞ্চিত গলা খাকারি দিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে পড়ল। আচ্ছা, জিসানকে এখনো জয়া আন্টির ওখানে পার্ট টাইম করে? ভবঘুরে আওয়াজে উত্তর পেশ করলো নিঝুম। কই না তো। কিন্তু হ্যাঁ, তুই চাইলে চাকরিটা আবার কন্টিনিউ করতে পারিস। আমি যতদূর জানি জয় আন্টি এখনো কোনো লোক নেয়নি, ভাগ্যিস খালি পড়ে আছে। দীর্ঘশ্বাস ছেড়ে না জানালো ঈশানী। বলা, আমার আর একা একা অত বড় শহরে থাকার সাহস নেই নিঝুম। আমি বাড়িতেই ভালো আছি। কিন্তু তোর পরিবার তো। বাক্য শেষ করার ফল ফুসরত দিল না ঈশানী। আহত স্বরে বলল, জানি ওরা আমায় ভালোবাসে না, বিশ্বাসও করে না। মুখে প্রকাশ না করলেও ওরা ভাবে এই বুঝি ওদের মাথার ছাদটুকু কেড়ে নিয়ে যাই আমি, কারণ বাড়িটা দাদু আমার নামে করে দিয়ে গিয়েছেন। কিন্তু বিশ্বাস কর, এমনটা আমার কল্পনাতেও আসে না। ওরা তো আমার পরিবার, ওদের বাদ দিয়ে কোথায় যাব আমি? ঈশানী আরো কিছু বলবে তার আগে দরজাটা ঠেলে ঠুলে হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে রোকেয়া। মেয়েকে জোরে চোখে পর করে চটজলে প্রশ্ন ছোড়েন তিনি। কার সঙ্গে কথা বলছিস তখন থেকে? কত লাগাম টেনে এক পল মায়ের পানে ঘুরালো, ঘুরে চাইলো ঈশানী। জানালো, নিঝুমের সঙ্গে। কথা বাড়লেন না রোকেয়া। প্রাচী বিনা বাক্যে রুম ত্যাগ করে চলে গেলেন দেবরার কক্ষে। খোলা জানালার পাশে বেতের মোড়া পেতে রোদ পোহাচ্ছিলেন দেবরা। বার্ধক্য নুয়ে এসেছে তার সরল পৃষ্ঠদেশ, ফসা কুচকানো চামড়ার ফাঁসে ফাঁসে ছোপ ছোপ সৌন্দর্য দূতে। শরীরে উলের চাদর পেঁচিয়ে পান চিবুচ্ছিলেন বৃদ্ধা। এমন সময় আগমন করে রোকেয়ার। তার চেহারা উদ্বিগ্নতার ছাপ। মেয়েকে চিন্তিত দেখে ভ্রু কুচকালেন দেবরা। ভঙ্গুর গলায় শুধলেন, কি হইদে? নিঃশব্দে খাটের উপর গিয়ে বসলেন। রোকেয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, মেয়েটাকে সন্দেহ হচ্ছে। এতদিন কোথায় ছিল? কথা থেকে ফিরেছে, কিছু তো বলতেই পারলাম না। উল্টো ঘর আটকে বসে থাকে সব সময়। কার সাথে যেন কথা বলে ফুসফুস করে। জিজ্ঞেস করলাম, বলল নিঝুম। বিয়া দি ফেলা। বুড়ির কাছে সব সমস্যার একটাই সমাধান। আজকাল উষার ব্যাপারেও একই বলে আওড়ান তিনি। অন্য সময় হলে হয়তো এই কথার বিরক্ত বোধ করতো রোকেয়া, কিন্তু এই মুহূর্তে মায়ের কথাটা বড্ড ভাবালো তাকে। লাইফ মেয়েকে বিয়ে দিয়ে দেওয়াই উত্তম। তাছাড়া এ যাবৎ ঝামেলা অঘটন তো আর কম হলো না। ঈশানীকে বিয়ে দিতে পারলে সব দিক ঝামেলা অবসান হবে। কিন্তু পাত্র? আচানক বলে ওঠেন রোকেয়া। মেয়ের কথার পাছে নিঃশব্দে হাসলেন দেবরা। ভাঙা গলায় রুষিয়ে রুষিয়ে বলেন, ওন বুদ্ধি হারায় এনে আম গরম ফরিব, নাতি জামাই খোঁজন ফরিব, একানা বড়লোক সাই এনে, যাতে নাতির লগে আড়ারেও সাইত পরে। উচ্ছ্বাসের জোয়ারে চিকচিক করে উঠল রোকেয়া প্রাচীর সাবলীল দুনয়ন। তিনি চকিতে চোখ ঘোরালেন মায়ের পানে। ঠোঁটের আগে বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে বলেন, তোমার তো ভারী বুদ্ধিমা, কিন্তু এমন সুপাত্র কোথায় পাবো বলো তো? তোর বদ্দারে সাইবার লাই এনে আর নাতিন তো হুম সুন্দরী নফুয়া দুয়া নীল চোখ, ইবাত কোনো অসুবিধা নাই। মায়ের কথায় হাসূচক মাথা নাড়ালেন রোকেয়া। বললেন, ঠিকই বলেছ মা, মেয়েটাকে এবার বিয়ে দিতেই হবে। ওর বিয়েটা হলে আমাদেরও দুঃখের অবসান। ভোরবেলা তৈরি হয়ে ঘর থেকে বেরিয়েছে ঈশানী। পরনে হাফ সিল্ক চুড়িদার, গলায় কাতানের ওড়না, কাঁধে মাঝারি সাইজের টোট ব্যাগ,
সর্বোপরি দেখেই বোঝা যাচ্ছে কোথাও একটা যাচ্ছে সে। বেশ তোড়জোড় করেই নেমেছে সিঁড়ি ভেঙে। বসার ঘরের কাছাকাছি আসতেই ডাকলো ওকে উষা। আপু খেতে আয়। মা, নানি, এমনকি মামাও তখন ডাইনিংয়ে উপস্থিত। সবাই সকালে নাস্তার প্রস্তুতি নিচ্ছিল তখন। ঈশানী আশেপাশে নজর দিল না খুব একটা। না রে, সময় নেই, তোরা খেয়ে নে। ঊর্ধ্বশ্বাসে জবাব দিল শুধু। অতঃপর তাড়াহুড়ো করে পায়ে জুতা জোড়া চড়িয়ে পা বাড়ালো দরজার দিকে। তৎক্ষণ পেছন থেকে রোকেয়া ডাকলেন, নিরেট গলায় শুধলেন। কোথায় যাচ্ছিস এত সকালে? থমকালো ঈশানী, ঘাড় ফিরিয়ে শান্ত স্বরে জবাব দিল। নিঝুমের খালামণির সাহায্যে একটা পার্ট টাইম চাকরির সুযোগ পেয়েছি লাঞ্চ ফার্মায়, আপাতত ওখানেই যাচ্ছি। বেতন কত ধরেছে? অসহনীয় প্রশ্ন, তবু দাঁতে দাঁত চেপে উত্তর দিল ঈশানী। শুরুতে 7,000, এছাড়া লাঞ্চের সুবিধা আছে। দীর্ঘশ্বাস ছাড়েন রোকেয়া, চোখের ইশারায় যাওয়ার অনুমতি দিয়ে বললেন, চাকরি যেহেতু পেয়েছো, আশা করি পরিবারের দিকটাও মাথায় রাখবে। ঈশানী আর জবাব দিল না। কোনো রূপ অভিব্যক্তি ছাড়াই নিঃশব্দে ত্যাগ করলো বসার ঘর। প্রায় 2 মাস পরে অবশেষে হাতের আট পরে মোবাইলটাকে বিদায় জানিয়েছে ঈশানী। আগের কিছু জমানো টাকা আর 2 মাসের পরিশ্রমে অবশেষে একটা স্মার্টফোন হাতে এসেছে ওর। আর আজকেই প্রথম মোবাইলে ভিডিও কল দিয়েছে নিঝুম। কর্মস্থল থেকে ফেরার পথে কথা বলতে বলতে কখন যে বাড়িতে পৌঁছে গেছে সেই হদি জানে না ইসো। শেষমেশ রুমে প্রবেশ করে কথা জুড়ির ইতি টানে দুই সখী। নিঝুমকে হাসি মুখে বিদায় জানিয়ে ফোনটা সাইডে রেখে বিছানায় গা এলিয়ে দেয় ঈশানী। সারাদিনে পরিশ্রান্ত শরীরটাকে টেনে তোলাই দেয়, অথচ ফ্রেশ হওয়া জরুরি। ধুলোবালি মিশ্রণে গিজ গিজ করছে সমস্ত শরীর। অজ্ঞতা অলসতা না করে হেলি তুলে উঠে বসলো ঈশানী। হাত বাড়িয়ে দক্ষিণের জানালার কপটগুলো লাগিয়ে দিল সশব্দ। অতঃপর রুমে বসে অলসতা হাতে টেনে টুনে খুলতে আরম্ভ করলো বাইরের পোশাক। বোকা নীলাম্বরী শরীর থেকে জামাটা খোলার সঙ্গে সঙ্গে ঠাস করে ল্যাপটপের উইন্ডো নামিয়ে দিল অন্য একজন। শিট, এটা কি ছিল? অতঃপর রুমে বসে অলস হাতে টেনে টুনে খুলতে আরম্ভ করলো বাইরের পোশাক। বোকা নীলাম্বরীর শরীর থেকে জামাটা খোলার সঙ্গে সঙ্গে ঠাস করে ল্যাপটপের উইন্ডো নামিয়ে দিল অন্য একজন। ফিকারো আধারের মাঝে কোনো কিছুর অস্তিত্ব নেই, কেবল ক্ষণে ক্ষণে বাতাস ভেসে আসছে, ভারী নিঃশ্বাসের তপ্ত আওয়াজ। হাসফাস লাগছে এরিসের দৃঢ় হাতে। টাইয়ের নটটা খানিক ঢিল করে কাউচে চেয়ারে মাথা দিল সে। দাঁতের সাহায্যে অধর কামড়ে ধরে চোখ বুঝে নিল সবেগে। ভারী নিঃশ্বাসের তালে তালে ক্রমাগত উঠানামা করছে তার পুরুষালী 8 মাস অ্যাপেল। হৃদয় থেকে শুরু করে মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরা ওই একটা দৃশ্যে আটকে আছে। ভেতর ভেতর অদম্য উদ্দীপনায় ক্রমশ থমকে যাচ্ছে হৃদযন্ত্র। পৃথিবীটা বিরস রঙের ফুটন্ত সাকুরা ছাড়া সবকিছু ফিকে। মস্তিষ্কে জড়ো হওয়া বেসামাল চিন্তা আর হৃদয়ের নিষিদ্ধ বাসনা ব্যতিগ্রস্ত হয়ে ছট করে উঠে দাঁড়ায় এরিস। এক হাতে শার্টের বোতামগুলো খুলতে খুলতে লাউঞ্জ ছাড়িয়ে পা বাড়ায় জিম রুমের দিকে। তখনই সার্ভার ফিরে আসে বিস্তার মনিটরে। বাংলাদেশের চ্যানেলে নিউজ চলছে। এরিস বিরক্ত হাতে মনিটরটা বন্ধ করতে যাবে, তখনই ছোট্ট একটা নাম শুনে স্তম্ভিত হয়ে পড়ে ওর এলোমেলো মস্তিষ্ক। নিউজের সাংবাদিকটা প্রবল আগ্রহ নিয়ে একাধারে বলেই যাচ্ছিল, প্রায় 1 বছর পর অবশেষে আবারও দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেনজামিন। ব্যাস পরপরই সার্ভার চলে গেল ফের। নামটা শোনা মাত্রই কপাল কুঞ্চিত করে একাই বিড়বিড়ালো মাফিয়া বস। মাহিন নামটা কোথাও শুনেছি। কক্সবাজার, বাংলাদেশ। কক্সবাজার অন্যতম বিশাল বহুল 5 তারকা রিসর্ট রয়্যাল টিউলিপ ইরানি বিচ সংলগ্ন রিসর্টটি বেশিরভাগ কাস্টমারই হয়ে থাকে বিত্তশালী, ক্ষমতাবান কিংবা ফরেনার। ফলস্বরূপ সম্পূর্ণ ব্যক্তিগত সি বিচ থেকে শুরু করে মার্কেট, প্রশস্ত সুইমিং পুল, রেস্টুরেন্ট সব কিছুই এই রিসর্টের সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ, আকাশে উদ্ভাসিত গোধূলির শেষ লালিমাটুকু নৈসর্গ মিলিয়ে গিয়ে এখন ঝলমলে নক্ষত্রের সুবিন্যস্ত বিচরণ। শীতের বিদায় বেলাতে ধূসর কুয়াশায় ঝাপসা চারিপাশ, পায়ের তলায় সুস্পষ্ট চলমলে শিশিরে মোলায়েম আর্দ্রতা, যেন প্রিয় মৌসুম যাবো যাবো করেও গা ছড়িয়েছে নিটল হৃদ্যতায়। রিসোর্ট এরিয়ায় আশপাশটা বেশ নির্জন আর কোলাহল মুক্ত।
টুরিস্ট স্পট হলেও ভিআইপি ব্যতীত জনসাধারণের আনাগোনা নজরে পড়ে না খুব একটা, কারণ জায়গাটা রেস্ট্রিক্টেড। ভিআইপিতে যথাযথ সুব্যবস্থা দিতে মসৃণ রাস্তার দুই ধারে গড়ে উঠেছে বেশ কিছু কনভিনিয়েন্স স্টোর। একচ্ছত্র ও নিরিবিলি কনভিনিয়েন্স স্টোরগুলোতে সন্ধ্যা রাতে কাস্টমারের পরিপূর্ণ। সেখান থেকে মাত্র কিছু কেনাকাটা সেরে বেরিয়েছে ঈশানী। শীতের রাতে নির্জন রাস্তায় রিকশার হদিস মেলা দুষ্কর। অজ্ঞতা অপেক্ষায় দাঁড়িয়ে সময় নষ্ট করল না মেয়েটা। বাড়ি এখান থেকে বেশ কিছু দূরে। এখনই হাঁটা না ধরলে রাত হয়ে যাবে অনেক, সেই ভেবে কাঁধের জুৎসুই চোট ব্যাগটা আর হাতের ভারী জিনিসগুলো নিয়ে ধীর কদমে বাড়ির পথে পা বাড়ালো ঈশানী। ল্যাম্পপোস্টের ঝকঝকে আলোয় পরিষ্কার দৃষ্টি সীমা, তাই হেঁটে যেতে বেশ বেগ পথে হচ্ছে না মোটেই। সামনের দিকে হয়তো হলদে আলোর রোশনাই কমে যাবে খানিক, তখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নেওয়া যাবে ক্ষণ। আধারের ভয়ে ঘাবড়ালো না ঈশানী, ভেতরে সাহস সঞ্চয় করে এগুলো সপিকে। তখন নীরবতা ছাপে আকস্মাৎ বেজে উঠল মুঠোফোন। ফোনের আওয়াজে অতর্কিতে কম্পিত হলো নাজুক হৃৎপিণ্ড। কয়েক সেকেন্ড অক্ষিপুট বুঝে নিজেকে সামলালো সে। সামান্য ফোনের আওয়াজে ওর এহেন হৃৎকম্পন দেখে মনে হচ্ছে অযাচিত কোনো বেনামি আশঙ্কায় নিরন্তর বুঁদ হয়ে আছে মির্জা। টোট ব্যাগের সাইড পকেটে আপন সুরের তরঙ্গোচ্ছ্বাসে ভাসছে যান্ত্রিক বস্তুটি। সময় অতিবাহিত করল না ঈশানী। ন্যস্ত হাতে টেনে টুনে পকেট থেকে বের করে আনলো মোবাইলখানা। অতঃপর স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার এক পলক অবলোকন করে হাসি মুখে রিসিভ করলো সেটি। প্রয়োজন পড়ল না, ভিডিও কল দিয়েছে নিঝুম। এপাশ থেকে কল রিসিভ করার পরপরই কথা জোয়ার ভেসে এলো অপর প্রান্ত থেকে। কিরে, রাতের বেলায় রাস্তায় কি করছিস? এখনো বাসায় যাসনি কেন? আদর প্রসারিত করে ফিচেল হাসলো ঈশানী, জবাব দিল, কাজ শেষে কিছু কেনাকাটা ছিল, তার উপর রাস্তায় রিক্সাও নেই। বোধগম্য সুরে ফের প্রশ্ন ছিল নিঝুম। কি বলিস? লাস্ট ফার্মা থেকে তোদের বাড়ি এত দূর? মেয়েটার ভাবুগুড়ির স্বভাব আর গেল না, দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী, বলা, গত সপ্তাহে যে বললাম লার্জ ফার্মার চাকরিটা আরো 2 মাস আগে ছেড়েছি, সেটা ভুলে গেলি? নিজের মাথায় চাটি মারে নিঝুম। ভোলা ভুলির স্বভাব ওর বহুদিনের। পুনরায় প্রশ্ন করতে ফুসরত না দিয়ে নিজেই বলতে আরম্ভ করে ঈশানী, এখন একটা বুটিক হাউসে আছি, স্যালারিও ভালো, বার্মিস মার্কেট, বাড়ি থেকে অনেকটা দূরে, তবে প্রাইভেট এরিয়া হওয়াতে ঝামেলা মুক্ত। নির্লিপ্তে মাথা দোলালো নিঝুম। মুখ দেখে বোঝা যাচ্ছে ওর মনটা খুব বেশি ভালো নেই। ফলশ্রুতিতে আগ বাড়িয়ে শুধালো ঈশানী, তোকে আজ এত আনমনা লাগছে কেন বলতো, কি হয়েছে? স্টাডি টেবিলের এক কোণে ছবির দাঁড়িয়ে থাকা টেবিল ল্যাম্পের সুইচটাকে অন অফ করতে করতে বিষণ্ণ স্বরে বিড়বিড়ালো নিঝুম। আমি একজনকে খুঁজছি রে ইস্যু, কিন্তু পাচ্ছি না। তাকে খুঁজে পাবার প্রয়াসে কতগুলো বিকেল সিআরবিতে বসে রইলাম, বিনা ফোর্সরতে কাটিয়ে দিলাম ঘন্টার পর ঘন্টা, কিন্তু তার দেখা আর পেলাম না। তুই ঠিক কার কথা বলছিস বলতো? ভাবনা শুধু ছিঁড়ে যায় নিঝুমে। চকিতে মোবাইলের স্ক্রিনে চোখ বুলিয়ে না সূচক মাথা নাড়ায় নীরবে। কথা ঘোরানোর পায়তারা করে বলে, তোর হাতে ওগুলো কি বলতো? দেখে তো মনে হচ্ছে বেশ ভারী। সম্মতি জানালো ঈশানী, তপ্ত শ্বাস ছেড়ে বলা, এগুলো সিকিউরিটি ক্যামেরা, বাড়িতে গিয়ে রুমে লাগাবো, 2-1টা নিজের সাথেও রাখবো। ঈশানী কথায় ভ্রু কুচকে গেল নিঝুমের। সবটুকু মনোযোগ স্থির হলো মোবাইলের স্ক্রিনে। চট জলদি কৌতূহল স্বরে বলল, সিকিউরিটি ক্যামেরা মানে? হুট করে গোয়েন্দাগিরি শুরু করলি নাকি ইস্যু? বাক্য শেষে অট্টহাসিতে ফেটে পড়ল নিঝুম। মুহূর্তেই ভ্যানিশ হলো ওর হৃদয়ের উৎপীড়ন। কিন্তু ঈশানী বিমূর্ত, তার ফ্যাকাশে মুখ হয় অব। আমার কেন যেন মনে হচ্ছে কেউ আমাকে সারাক্ষণ স্টক করে নিজুম, শুধু রাস্তাঘাট কিংবা মোবাইল ফোনে নয়, এমনকি বাড়িতেও। ঈশানীর কথায় স্তব্ধ হয়ে গেল নিঝুম। মুহূর্তে উবে গেল খিলখিল হাসির ঝঙ্কার। মলিনতা গ্রাস করলো সমগ্র মুখমণ্ডল। তৎক্ষণাৎ আশ্চর্য কঞ্চে বলে উঠল, মানে? এপাশ থেকে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঈশানীর নিগুড় চিত্ত ছিঁড়ে। চিন্তিত স্বরে বলল, জানি না, গত 2 মাস ধরে আমাকে কেন্দ্র করে আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রচন্ড উদ্বেগ দিচ্ছে মস্তিষ্কে, যেন সবকিছু একই সূত্রে গাঁথা। তার উপর রেস্ট্রিক্টেড নাম্বারটা।
কি হয়েছে গত 2 মাসে? কথা বলতে বলতে কখন যে ইনানি সড়ক ছাড়িয়ে মহল্লার সুর গলিতে পা বাড়িয়েছে খেয়ালই নেই ঈশ্বর। এই রাস্তায় ল্যাম্পপোস্টগুলো নষ্ট পড়ে আছে, আলোর দিশা নেই। সহসা ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে ফের নিঝুমের কথায় মনোযোগ স্থির করে ঈশানী। নানান জটিলতায় একাগ্র কৃষ্ণবৃদ্ধ মেয়েটার কথায় মাঝেই ধীরে ধীরে ডুবে যায় ভাবনার অতলে। লাঞ্চ ফার্মায় যুক্ত হওয়ার পরে বেশ কয়েকদিন ভালোই গিয়েছিল ঈশানী। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। যতটা অনুমান করেছিল ততটাও কঠিন ছিল না কাজটা। ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য স্টাফরাও বেশ ছিল বন্ধুসুলভ আর দায়িত্বশীল। অন্তর্মুখী স্বভাবের ঈশানী তখনও সহজ হয়ে উঠতে পারেনি সকলের সঙ্গে, তবে কাজটাকে আঁকড়ে ধরেছিল নিজের সবটুকু পরিশ্রম দিয়ে। কিন্তু চাকরির প্রায় সপ্তাহখানিক পরে মাথায় এক অনাকাঙ্ক্ষিত সত্যের সম্মুখীন হতে হয় ইস্যুকে। লাঞ্চ টাইম চলছিল তখন, যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই। সকলের সাথে সেভাবে বোঝাপড়া হয়ে ওঠেনি বলে স্টোরের এক কোণে বসে নিরিবিলি মধ্যাহ্নভোজ সারছিল ঈশানী। ঠিক এমন সময় ভারী ভারী ঔষধ ভর্তি স্কয়ার বক্স আর কার্ড বোর্ডের আড়াল থেকে ভেসে আসা ক্ষীণ ক্রন্দনের আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে ঈশানের। প্রথমে মোতিভ্রম ভেবে এড়িয়ে গেল, পরে পরপর কয়েক দফা ক্ষীণ আর্তনাদে সচকিত হয়ে ওঠে ওর ষষ্ঠ ইন্দ্রিয়। সাহসা খাবার নিয়ে বসে রইল না ঈশানী, তাড়াহুড়ো করে উঠে সরু কদমে এগিয়ে গেল জিনিসপত্র ভর্তি অন্ধকার স্টোর রুমের অভিমুখে। কয়েক দফা কার্ডবোর্ডের আঁকাবাঁকা স্তূপ পেরিয়ে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যপটে সাক্ষী হয়ে থমকালো ইস্যু। দেখলো ওর থেকে কয়েক হাত দূরে সকলের দৃষ্টির আড়ালে ভালো মানুষ সেজে থাকা শপের ম্যানেজারের পশুসুলভ আচরণ। সেই তখন থেকে বিশ্রীভাবে গালিগালাজ করছে একটা ফিমেল স্টাফকে, শাসানোর নাম করে বারবার দৃঢ় হাতের স্পর্শ করছে মেয়েটার নাজুক শরীর বিভিন্ন স্থানে। কাজের দোহাই দিয়ে আজে বাজে কথা বলার পাশাপাশি চোখে লুলুপু দৃষ্টি দিয়ে যেন গিলে খাচ্ছে মেয়েটাকে। নাম মুনিয়া, বয়স ঈশানী থেকে ছোটই হবে, হয়তো নোংরা হাতের স্পর্শে ক্রমাগত কুকড়ে যাচ্ছে মেয়েটা। নিঃশব্দে কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে অশ্রুজল বিসর্জন দিচ্ছে অবিরত। সুইট ডেমন। দাঁতের দাঁত পিষে বিড়বিড়ালো ঈশানী। চোখের সামনে দৃশ্য অবলোকন করে মুহূর্তেই ক্রোধান্বিত হয়ে উঠে ওর ভেতরের আগ্রাসী সত্তা। ফলস্বরূপ জোর পদধ্বনিতে এগিয়ে গিয়ে এক ঝটকায় মুনিয়ার শরীর থেকে লোকটার হাত সরিয়ে দিল। রক্তিম চেহারা নীলাম্বরী। আচানক কাণ্ডে হতচকিত হলো লোকটা। তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে থমকে উঠল ঈশানীকে। সাহস তো কম নয় তোমার, আমার কাজে বাধা দিচ্ছ। মেয়েদের ফিজিক্যালি অ্যাবিউজ করাটা বুঝি আপনার কাজ? জ্বলন্ত নীল চোখে দাও দাও করে জ্বলছে ক্ষুব্ধতা। মুখশ্রী জুড়ে অকৃত্রিম লাবণ্যতা, দ্যুতি চেহারায় ভয়ের রেশ মাত্র নেই। ঈশানীর এমন গায়ে পড়া প্রতিবাদ দেখে খেকে উঠল লোকটা। কণ্ঠে একরাশ বিরক্তি ধরে রেখে বলল, ভুল করেছে তাই শোধরানোর জন্য শাসন করছি। বেশি ফটো না করে যাও তো, কাজে যাও। নির্দ্বিধায় মুনিয়ার হাত চেপে ধরে ঈশানী কঠোর স্বরে বলে, আমি তো যাবই, সাথে মুনিয়াও যাবে। তৎক্ষণাৎ মুনিয়া অন্য হাতের কবজিটাও শক্ত করে টেনে ধরে ম্যানেজার। ঈশানীর চোখে কাঠিন্যতা পরখ করে অত্যন্ত রূঢ় স্বরে বলে, আমার অনুমতি ছাড়া এক পাও এগোবে না মুনিয়া। চাকরি হারানোর ভয় থাকলে এক্ষুনি কাজে যাও। দেখে কি মনে হয় ভয় পাচ্ছি আদৌ? এক বলে ছক্কা হাঁকানো ঈশানী। লোকটা লুলুপু দৃষ্টি পানে আঙুলের ইশারা করে বিদ্রুপাত স্বরে বলে, আপনার এই নোংরা চেহারাটা সবার সামনে আসা উচিত। কথা শেষ করে মুনিয়াকে আশ্বস্ত করলো ঈশানী। পৃষ্ঠদেশে সম্মোহিনী হাত বুলিয়ে বলল, মুনিয়া চলো। এগুলো না মুনিয়া উল্টো কুণ্ঠিত দৃষ্টি ফেলে আড়ষ্ট হয়ে চেয়ে রইল ম্যানেজারের পানে। কি হলো, তুমি কি ভয় পাচ্ছ? এবারও ঈশানীর কথার কোন প্রত্যুত্তর করলো না মেয়েটা। বিনা বাক্যে মাথা নমিত করে রাখলো চুপচাপ। মুনিয়ার এই নিশ্চুপতা ম্যানেজারের জন্য ছিল ঈশানীকে পরাস্ত করার মোক্ষম হাতিয়ার, আর সঙ্গে সঙ্গে সেটাই প্রয়োগ করলো লোকটা। এগিয়ে এসে মুনিয়ার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে অত্যন্ত বিশ্রী ভাষায় ধরাশায়ী করতে উঠে পড়ে লাগলো সে। ফাউল ছেলে মেয়ে, বেশি লাইকগিরি দেখাচ্ছ এখানে। আমার স্টাফদের আমার পেছনে লাগিয়ে প্রতিবাদ দেখানো হচ্ছে। এমনভাবে সর্বনাশ করে ভাইরাল করব না যে সারা জীবনের মতো প্রতিবাদ করার শখ ঘুষবে।
তার মানে মুনিয়াকেও এই একই ভয় দেখিয়েছেন। দু হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে উঠি ঈশানী। ওর জুৎসই কথা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে লোকটা। মেজাজের খেই হারিয়ে আক্রমণাত্মক স্বভাবের বহিঃপ্রকাশ ঘটে তৎক্ষণাৎ। ঈশানী কিছু বুঝে ওঠার আগে শক্ত থাবা বসায় ওর চুল টেনে ধরে লোকটা। রেশমের মতো মোলায়েম চুলগুলো খামচে ধরে রাগে গজরাতে গজরাতে বলে, বড্ড বেশি কথা বলিস মাদারবোর্ড, তোরও ভিডিও করব এবার। একা এতটা দুঃসাহস দেখানোর অনুসূচনায় ভেতর ভেতর শিউরে উঠল ঈশানী। রাশিয়াতে কাটিয়ে আসা ওই নৃশংস কালো দিনগুলো মূর্তি হানাদের মস্তিষ্কে। মনের শঙ্কায় আড়ষ্ট হয়ে গতি হারায় আত্মবিশ্বাসী। ভেতর ভেতর যাই হয়ে যাক না কেন দমে চায় না সে। হাতের কাছে কুড়িয়ে পাওয়া কার্ডবোর্ড দিয়ে আচমকায় আঘাত করে বসে লোকটার মুখ বরাবর। নমনীয় কার্ডবোর্ডের আঘাতে তুলল না ম্যানেজার, বরং দ্বিগুণ ক্রোধে ওকে ছুঁড়ে মারল স্তূপ আকৃতির ঔষধের বক্সগুলোর উপর। মুহূর্তে ছনছন করে ভেঙে গেল সব। কাঁচের শিশিগুলো ধারালো আঘাতে পিঠ থেকে শুরু করে হাতে তালু অবধি ছিঁড়ে পড়ে একাকার। সঙ্গে সঙ্গে অতর্কিত যন্ত্রণা দিশেহারা হয়ে চোখ খেছে। ব্যথাতুর আওয়াজে আর্তনাদ করে উঠে ঈশানী। ওর নিগুড় আর্তনাদ তোড়ে মনে মনে পৈশাচিক আনন্দ লাভ করে লোকটা। ফলস্বরূপ একই কাজের পুনরাবৃত্তি করলো ফের। পরপর দুবার একইভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় ব্যথায় নীল হয়ে উঠে রমণীর সমগ্র মুখমণ্ডল। কয়েক মিনিটের মাথায় রক্তিম সাথে বন্ধ ধারণ করলো অফ হোয়াইট কুর্তিটা। হাতের মাঝে বিঁধে আছে স্বচ্ছ কাচের টুকরো। প্রবাহমান রক্তের স্রোতে ভরে উঠেছে সমগ্র মেঝে। সেদিকে প্রবল যাতনায় হাসপাস করে উঠে ঈশানী। ওদিকে সুযোগ পেয়ে মুনিয়া দৌড় গেল আউটলেটে। কাহিনী বিশ্লেষণ করার কোনোরূপ পায়তারা না করে হাঁপাতে হাঁপাতে ডেকে নিয়ে এলো সব স্টাফদের। হতচকিত মুনিয়াকে দেখে স্টাফদের পাশাপাশি কয়েকজন কাস্টমারও উদ্ভ্রান্ত হয়ে ছুটে গেল ভেতরে। তাদের মধ্যে অনেকে ছিল অনেকেই সেদিনের মতো ঘটনার ইতি এইখানেই ঘটে। কথার এই পর্যায়ে রাগে রণচণ্ডী ধারণ করে নিঝুম ফুটন্ত তেলের মতো চিরবির করে বলে উঠছে, কি বলিস? পুলিশ আসেনি? কোমরের দড়ি বেঁধে চোরের মতো পেটানো উচিত ছিল শালাকে। আমি হলে ওর পুরো গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়তাম। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী শীতল কণ্ঠে জবাব দেয়, পুলিশ এসেছিল, তবে সেদিন নয়, তার পরের দিন ম্যানেজারের লাশ নিতে। কি? হকচকালো নিঝুম তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে শেষ করলো পুরোটা। পরক্ষণে কৌতূহলী স্বরে শুধল, কিভাবে হলো এটা? কে মারলো ম্যানেজারকে? জানি না, এটাই সবচেয়ে বড় মিস্ট্রি। কথায় কথায় আবারও 2 মাসের আগের অতীতে ফিরে গেল ঈশানী। সেদিন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা শেষে স্টাফদের সাহায্যে বাড়ি পৌঁছে ঈশানী মনে মনে সিদ্ধান্ত নেয় লাশ ফার্মাতে আর চাকরি করবে না ও। যার দরুন 7 দিন কর্মদিবসের পারিশ্রমিক আর নিজের জিনিসপত্রগুলো ফিরিয়ে আনার প্রয়াসে পরের দিন অসুস্থ শরীর নিয়ে আবারও শপে উপস্থিত হয় ঈশানী। তবে সেখানে গিয়ে যে আকস্মিক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় তা জীবনও ভুলতে পারবে না ও। চোখের সামনে দুলে ওঠে পুরো দুনিয়া। হতভুল চিত্তে আহমকের মতো হা হা করে চেয়ে থাকে এক রাতের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া লাশ ফার্মার দিকে। আশেপাশে সব দোকান ঠিকঠাক, শুধু লাশ ফার্মা উঠাও। দেখে মনে হচ্ছে ভারী বস্তু তোলার যন্ত্রের সাহায্যে কেউ গুড়িয়ে দিয়েছে সব চাকে। কিন্তু কে? ভেতরে কৌতূহল দমাতে পারল না ঈশানী। ভারী কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল কিছুটা সামনে। মার্কেটের অধিকাংশ মানুষ এখানে উপস্থিত। সংকুচিত বদনে ঈশানীও গিয়ে দাঁড়ালো এক কোণে। তখনই কর্ণগোচর হলো কোনো এক অজ্ঞাত মেয়ে মানুষের হৃদয় বিদারক হাহাকার। এহেন কারণ আজ সমগ্র শরীর তীর থেকে কেঁপে উঠে ঈশানী। নিগুড় যন্ত্রণা হু করে উঠে অন্তঃকরণ মনে মনে ভাবতে থাকে, ওদিকে কি এমন হয়েছে? এমন করে কেন কাছে ওই মহিলা? ঈশানী ভাবনার মাঝেই রেস্ট্রিকেট বেষ্টনী ভেদ করে একে একে বাইরে বেরিয়ে আসে পুলিশের গোয়েন্দা বিভাগের সাদা পোশাকধারী টিম। শুধু তারা নয়, সঙ্গে ছিল সাদা কাপড়ে আচ্ছাদিত একটা লাশের কফিন। কিছুটা ভীতগ্রস্ত হয়ে ঈশানী এগিয়ে গেল লাশের সম্মুখে। 7-5 না ভাবে এক হাতে টেনে সরানো কাপড়টাকে। কাপড় সরানোর সঙ্গে সঙ্গে বিদঘুটে এক নৃশংস চেহারা দৃষ্টিগত হতে অন্তরাত্মা ফরফর করে উঠে ওর। মাত্রাতিরিক্ত আতঙ্কে বিভীষিকার ন্যায় খামচে উঠে ওর দুর্বল চিত্ত। মাত্র কয়েক মুহূর্তের মাঝে গড়গড় করে বমি করে চারিদিক ভাসিয়ে দিল ঈশানী। ওর এহেন কাণ্ডে তাড়াহুড়ো করে লাশ গাড়িতে তুলে পুলিশ। আশপাশ থেকে মানুষজন বলাবলি করছিল।
এমন নৃশংস খুনের বর্ণনা শুনে আতঙ্কিত সকলে, চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ। আপাতত সকলের দৃষ্টি পুলিশের বিবৃতির পানে নিবদ্ধ। ঠিক এমন সময় অযাচিত সেই ক্রন্দনত মহিলার আওয়াজ ভেসে এলো ফের। এই মেয়েটার সঙ্গেই গতকাল ঝামেলা হয়েছিল আমার স্বামী, আর আর আজ তার এমন নৃশংস মৃত্যু। সব দোষ ওই মেরেছে আমার স্বামীকে। ও কোনো সাধারণ মেয়ে নয়, একটা সাইকো খুনি। ও খুনি। কৃত হলো সকলে। জনসাধারণের সবটুকু মনোযোগ মুহূর্তেই স্থির হলো ঈশানীর পানে। সবার সন্দিহান চাহনিতে শঙ্কিত হয়ে কুণ্ঠায় মিয়ে গেল ভীত মেয়েটা। শুষ্ক একটা চোখ গিলে অপরাধীর ন্যায় নুইয়ে ফেলো আপন মাথা। ম্যানেজারের স্ত্রী আগ্রাসী হয়ে আরো কিছু বলতে যাবে তারই আগে মহিলাকে কঠোর আওয়াজে থামিয়ে দিল মুনিয়া। সবার মাঝ থেকে বলে উঠল, কাকে দোষ দিচ্ছেন আপনি? কাল আপনার স্বামী ঈশানীপুর সঙ্গে ঠিক কি করেছে আদৌ ধারণা আছে আপনার? মেয়েটা না থাকলে মানসম্মান হারানোর লাঞ্ছনায় কাল হয়তো আত্মহত্যা করে জীবন খোয়াতে হতো আমায়। আর আপনি বলছেন আপনার স্বামীর সঙ্গে ঈশানীপুর ঝামেলা? শুনুন, কাল আপনার স্বামী, না শুধু কাল নয়, গত একটা বছর ধরে আপনার স্বামী ফিমেল স্টাফদের সাথে যা যা করেছে তাতে মৃত্যুর মতোই কঠোর শাস্তি হওয়া উচিত ছিল তার। কিন্তু আফসোস, আইনের হাতে শাস্তি ভোগ করার আগেই পটল তুলেছে সে। তাই ভুক্তভোগীদের দোষারোপ করা বন্ধ করুন, নয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আর কি যেন বললেন? ঈশানীপু আপনার স্বামীকে মেরেছে, তাই তো? যদি তেমন কিছুই হতো তাহলে সারা রাত হত্যাযজ্ঞ চালিয়ে সকাল সকাল নিশ্চয়ই চেহারা দেখাতে আবার শপে আসতো না সে। তাছাড়া গতকাল আপনার স্বামী যেভাবে একের পর এক আঘাত করেছে, তারপরেও এত শক্তি কোথায় বলুন? মুনিয়ার সঙ্গে একে একে সায় জানালো সকলে। দমে গেল ম্যানেজারের স্ত্রী। তর্ক থামিয়ে ফের শুরু করে দিবে স্বামীর নাম করে অজস্র বিলাপ। সকলের মতামত আর বক্তব্য শুনে অনুসন্ধানের অজুহাত দিয়ে সেদিনের মতো চলে গেল গোয়েন্দা পুলিশ। অসহনীয় দুশ্চিন্তা আর ভয়াবহ স্মৃতিকে পাশে ফেলে অবশেষে বাড়ি ফিরল ঈশানী। তবে শেষ আশ্রয়স্থলে ফিরেও শান্তি মিলল না ওর। সদর দরজা ডিঙিয়ে বসার ঘরে পা রাখতে না রাখতেই নজর এলো পরিবারের সহযোগিত আলোচনা। মামা আর মা কোনো একটা ছবি নিয়ে নিগুড় আলোচনায় মত্ত। তাদের বিস্তৃত সংলাপ শুনে মনে হলো কারোর বিয়ের আলোচনা চলছে। ঈশানী ইচ্ছে হলো না সেই দিকে কান দিতে। সহসা এলোমেলো পা ফেলে এগোতে লাগলো সিঁড়ির পানে। তবে ওটার ফুসরত পেল না আর। তার আগেই পিছু ডাকলেন মামা। অপ্রস্তুত হলো ঈশানী। না চাইতো জোরপূর্বক খেসে এগিয়ে গেল বসার ঘরে। ঈশানী এগিয়ে এলে ওর মুখের সামনে একটা ছবি বাড়িয়ে দিল রোকেয়া প্রাচী আবেগহীন স্বরে বলল, বিয়ের কথা চলছে, মেয়ে তাদের পছন্দ হয়েছে, খুব শীঘ্রই হয়তো দিন তারিখ ঠিক হবে। আর কথা বলছো মা? মা কৌতূহল শোনালো ঈশানীর কণ্ঠস্বর। আহত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর, তবে কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই ওর হৃদয়টাও দুরূহ বেদনায় আহত হতে চলেছে। কার আবার? এই বাড়িতে বিবাহর উপযুক্ত মেয়েকে? অবশ্যই তুই। ঈশানী যে সন্দেহ করেছিল, তাই এই মুহূর্তে ওর ভগ্ন হৃদয়টা বেদনার অভিলাষে গুটিয়ে গেল যেন। মা আহত স্বরের শব্দটা উচ্চারণ করে স্তম্ভিত পায়ে দাঁড়িয়ে রইল এসো। যেন বাক শক্তি হামেশাই লোপ পেয়েছে ওর। রোকেয়া প্রাচীর ভাবাবেগ পরিবর্তিত হলো না তাতে। বরাবরের মতোই কঠোর তার অভিব্যক্তি। মামের নীরব তন্ত্র লক্ষ্য করে উঠে দাঁড়ালেন মামা। ভাগ্নির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বোঝালেন, মায়ের দিকটা বুঝবি না মা? তোর মা একা মানুষ, আর কত দিক সামলাবে বলতো? তুই আর উষা হলি ওই দায়িত্বর অবহেলা কি চলে কখনো? তাছাড়া বাড়ির বড় মেয়ে হিসেবে পরিবারের প্রতি তোর তো কিছু দায়িত্ব রয়েছে, তাই না? তাই বলছি, বিয়েটা হলে সবার মঙ্গল। রাজি হয়ে যা না মা, মামুর অনুরোধটা রাখ এবার। বাকরুদ্ধ ঈশানী পেল কপল বে অহর্নিশ গড়িয়ে পড়ছে অভিমানী নোনা চাল। মামার কথা যথাযথ উত্তর খুঁজে না পেয়ে মেয়েটা অসহায়ের মতো জড়ানো গলায় বলে উঠল, আমাকে কি দুদণ্ড শান্তিতে থাকতে দেয়া যায় না মামু? একদম একাকী নিজের মতো, এটা কি খুব বেশি চাওয়া? দীর্ঘশ্বাস ছাড়লেন মামা। রোকেয়া রেগে মেগে অস্থির হলো। ব্যতিগ্রস্ত হলেন না তিনি। দ্বিগুণ ধৈর্য ধরে মেয়েটাকে আদুরে স্বরে বোঝালেন, তোকে তো আর আমরা পানিতে ছুঁড়ে ফেলছি না মা, বরং একটা সুন্দর সাজানো জীবনের দিকে ঠেলে দিচ্ছি। ছেলেটা বেশ ভালো, পয়সা কড়ির অভাব নেই। কক্সবাজারে বেশ কয়েকটি হোটেল রয়েছে। বয়স তো তোর চেয়ে খানিকটা বেশি, তবে দেখতে সুদর্শন। খানদানি পরিবার। বিয়েটা হলে তোকে সহজ
তোদের পুরো পরিবারকে সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ানোর সামর্থ্য আছে। ওদের সঙ্গে আত্মীয়তা আমাদের ভাগ্যের ব্যাপার। মা, এখন তুই রাজি হলেই সব ঠিকঠাক। মামার কথা থমকালো ঈশানী গভীর মনে ভাবলো, এই তাহলে কাহিনী। ছেলে বড়লোক মানে এরা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। বুক চিরে বেরিয়ে এলো আহত দীর্ঘশ্বাস। পরমুহূর্তে ছোট্ট করে জানালো, কথা আমার কিছু বলার নেই।